नमस्कार सुप्रिय दर्शक आमी नीलकमल दास और बिউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার সামনেই দেখছেন একটা কলার কাঁদি, এটা হচ্ছে G9 কলা, তার কাঁদি। তো এই G9 কলা এখন মোটামুটি হারভেস্টিংয়ের সময় হয়ে গেছে। তো আজকে এই যে G9 কলা কেন আমরা বাগানে লাগাবো বা ছাদ বাগানেও এটা করা যায়, কেন করব, আর এর গুণাগুণ বা উপকারিতা কি, আর এটা কিভাবে আমরা চাষ করলে যে ফলনটা আমরা বেশি পাব, এটা নিয়েই আজকে আলোচনা করব। এবং প্রতিটি পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি, দেখতে থাকুন। এই কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যেটা আপনারা প্রত্যেকেই জানেন। এই পটাশিয়াম কি করে? আমাদের হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এবং হার্টের রোগ প্রতিরোধ ক্ষমতাও পটাশিয়াম বাড়ায়। আর কি না, কলার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই ফাইবার থাকার ফলে কোলেস্টেরল, অতিরিক্ত ফ্যাট, সুগার এবং যাদের হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, সেটাও কিন্তু এই কলা আমরা যদি খাই তাহলে আমাদের উপকারে লাগে। এছাড়া যাদের ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা IBS আছে, তাদের ক্ষেত্রেও এই কলাটা খুবই উপকারী। কারণ এই কলার মধ্যে একটা উৎসেচক আছে যেটা অ্যামাইলেজ। সেই অ্যামাইলেজ কিন্তু যাদের গ্যাসের সমস্যা আছে, অর্থাৎ IBS এর প্রবলেম আছে, তাদেরও কিন্তু এই কলাটা খেলে উপকারে লাগবে। এছাড়াও অনেক গুণাগুণ আছে, তো সেটা বিস্তারিতভাবে নাইবা বললাম, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো কলার আমরা যদি প্রত্যেকেই খাই আমাদের কোনো ক্ষতি হবে না। এরপর শুধু কলা গাছের এই কলাটাই নয়, কি আছে না, কলার যে মাজা যেইটা বা থোড় বলি, এই থোড়ে কি আছে? প্রচুর পরিমাণে আয়রন আছে। এই আয়রন কি কাজ করে না, আয়রন কাজ করে আমাদের দেহের যে লোহিত রক্তকণিকা সেইটাকে বাড়াতে সহায়তা করে। তাহলে যাদের অ্যানিমিয়া আছে তারা কিন্তু কলার যে থোড় সেটা খেতে পারেন। আর থোড়ে আমরা প্রত্যেকেই বা বাড়ির মা বৌদি এরা যারা কাটে থোড়টা, তাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আর এই ফাইবার আমাদের হজমের সহায়তা করে আর শরীরের ভেতর থেকে বেশ কিছু বিষাক্ত পদার্থ সে বের করে দেয়। এছাড়াও যাদের গ্যাস আর অ্যাসিডিটির বদহজমের সমস্যা আছে, তারা এই কলার গাছের থোড় এটাকে খেতে পারেন, তাহলে তাদের এটা অনেক উপকারে লাগবে। তো সেই জন্য কি করবেন না, এর শরবত করে, কলার থোড়ের যে রস সেইটাকে শরবত করে খেতে পারেন। আর কি কাজ করে কলার থোড় না, আমাদের গল ব্লাডারটাকে পরিষ্কার রাখে আর কিডনিতে পাথর জমতে দেয় না। এই হলো আমাদের কলা গাছের, কলার এবং কলা থোড়ের উপকারিতা। এরপর এটা তো আমরা গ্রহণ করলে, অর্থাৎ খেলে আমরা এই উপকার পাব। এর বাইরেও আমরা যারা বাগান করি, বিশেষত ছাদ বাগান এবং জৈবভাবে, আজকাল অনেক রাসায়নিক বা কেমিক্যাল আমরা অ্যাভয়েড করতে চাই, বিষমুক্ত এবং জৈবভাবে চাষ করার দিকে আমরা মনোনিবেশ করেছি। তো তাদের ক্ষেত্রেও এর প্রতিটা পার্ট কাজে লাগে। যেমন ধরুন আমরা কলাটা খেলাম, কলার খোসা আমরা যারা বাগান করি তারা প্রত্যেকেই জানি এতে প্রচুর পরিমাণে পটাশ বা পটাশিয়াম আছে। সেটাকে আমরা কি করতে পারি না, শুকনো করে গুঁড়ো করে যখন গাছে পটাশের দরকার হয় আমরা দিতে পারি। দুই, ওই কলার খোসাটাকে একটা পাত্রে আমরা ভিজিয়ে রাখতে পারি, ভিজিয়ে রেখে তার জলটা মানে পচে গেলে সেই জলটাও আমরা গাছে দিলে গাছের পটাশের অভাব পূরণ হয়। আর কি না, এই যে কলা গাছের পাতা যেটা শুকনো হয়ে যায়, এই যে দেখুন এরকম প্রচুর পাতা,
এই রকম পাতা শুকনো হয়ে যায়। এই পাতাকে আমরা ফেলে দেব না, এই পাতাকে কি করব না একে পুড়িয়ে যে ছাইটা হয় সেই ছাইয়েও প্রচুর পরিমাণে 50%, প্রায় 50%-এর কাছাকাছি সেই ছাইয়ের মধ্যে পটাশ থাকে। তার বেশিরভাগটা থাকে এই যে মাঝখানের শিরা বলুন বা কলা পাতার এই যে ডাঁটাটা বলুন এর মধ্যে। তাহলে এই যে কলা পাতা সেটাকে আমরা যদি পুড়িয়ে ছাই করি, ছাই করেও যদি গাছে দেই, সেটা ফাঙ্গাসেরও অ্যান্টি ফাঙ্গাস হিসাবেও কাজ করবে ছাই, আর পটাশের মাত্রাটাকেও পূরণ করবে। বিশেষত যখন বরবটি গাছ দেখবেন আমার চ্যানেলে আছে, সেই বরবটি গাছে ওই জুয়া পোকা টাইপের পোকা লেগে যায়, একদম প্রচুর অসংখ্য পোকা। তো এই কলা খোসার ছাই মানে কলা পাতার ছাই বা অন্যান্য যে কোনো ছাই যদি ছড়িয়ে দেন দেখবেন ওই পোকার আক্রমণ অনেকটাই কমে যায়। আর কি হয় না এই যে আমরা থোড়টা এরপর বার করব, এই থোড়টা বার করার পর কলা গাছের যে খোল বা খোলা যেটা বলা হয় তাকে যারা ভার্মি কম্পোস্ট তৈরি করে তাদের কাছে কিন্তু এটা দরকার হয়। আর আমরা কি করব না এটাকে ছোট ছোট করে কেটে কোনো একটা বস্তার মধ্যে পুরে যদি রেখে দিই, বা যেটা ওয়েস্ট ডিকম্পোজার যেভাবে তৈরি করা হয় সেইভাবেও যদি তার মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে সেটা আমাদের ক্ষেত্রে একটা কিচেন কম্পোস্টের মতো উন্নত মানের সার, জৈব সার তৈরি হয়ে যাবে। তাহলে বুঝতে পাচ্ছেন যে এই যে কলার বা কলা গাছের কত উপকার, এর কোনো পার্ট নষ্ট হবে না, বাইরে পড়বেই না। এরপর এই যে গাছটা প্রথমেই বলেছিলাম যে G9 কলা গাছ, আরও অনেক কলা আছে, সে আপনারা জানেন কাঁচকলা, বর্তমান কলা, সিঙ্গাপুরি কলা, এইরকম অনেক ধরনের কলা গাছ বা কলা হয়। এছাড়াও আমার কাছে আরেকটা টাইপের কলা আছে যেটা হচ্ছে কেরালার লাল কলা। আসুন একটু দেখে নেওয়া যায়। এখানে দেখুন এটা হচ্ছে আমার লাল কলা, কেরালার যে লাল কলা সেই কলার একটা, আর ওইদিকে আর একটা কাঁদি পড়েছে। এর সাইজ দেখুন, এর হাইট দেখুন, হাইট মানে আমি যদি দাঁড়িয়ে যাই তাহলে আমার মতো 2জন বা 3জন লাগবে ওই কলার কাছ পর্যন্ত পৌঁছতে। এইটা একটা এর ডিসঅ্যাডভান্টেজ, যারা আমরা ছাদে বাগান করব বা মাটিতেও যারা বাগান করব। এই জন্য G9 কলা আমি কেন লাগাতে চাচ্ছিলাম বা আপনাদেরকে রেকমেন্ড কেন করছি, একটা উদ্দেশ্য হলো ছাদে যদি প্রচুর বড় গাছ হয়ে যায় তাহলে কি হবে না গাছটা ঝড়ে ভেঙে যেতে পারে, পড়ে যেতে পারে, আর ওটাকে পাড়তে গেলেও আমাদের অসুবিধা হয়। এই G9 কলা দেখুন এর হাইট, আমার হাইটের অর্থাৎ আমি হাত বাড়ালে এর কাঁদির উপর পর্যন্ত আমার হাত পেয়ে যাচ্ছে। আর এর সাইজটা দেখুন, এইটাতে আছে প্রায় না 13টাই ছড়া আছে। আমি গুনে দেখছিলাম যে টোটাল ছড়া কতগুলো আছে, 13টা ছড়া। আর একটা ছড়াতে কলা আছে 2, 2, 4, 2, 6, 2, 8, 2, 10, 2, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে 20টা করে একটা ছড়ায় আছে, তাহলে 13টা ছড়া, তাহলে টোটাল কতটা 250-র উপরে কলা আছে। তো এই জন্য এই কলার ফলন ব্যাপক ফলন হয়। শুধু এইটাই নয়, আমার কাছে আরও আরেকটা ছাড় আছে, সেখানেও একটা কাঁদি আছে এবং সেম এর আগেও এইটাতে 2বার ফলন হয়েছে। তো এই রকমই কলা হয়। এই জন্য আপনাদেরকে আমি রেকমেন্ড করব যে G9 কলাটা আপনারা বাড়ির ছাদেও কিন্তু লাগাতে পারেন, যেটা অনেকেই লাগিয়ে সাকসেসফুল হয়েছে। আর একটা ব্যাপার দেখুন যে এই যে গাছের কলা এর উপরের ছড়া দেখুন আর আস্তে আস্তে নিচের দিকে নামুন, দেখুন প্রায় একই রকম সাইজ। এমন নয় যে উপরের গুলা খুব মোটা আর নিচের গুলা সরু হয়ে গেছে, তা নয়। এটাও একটা বাণিজ্যিকভাবেও যদি কেউ এই কলা চাষ করে তাহলে লাভবান হবেন। প্রচুর পরিমাণে ফলন, গাছ ছোট হয়। 3 নাম্বার হচ্ছে কি আগাগোড়া একই রকমের কলার সাইজ। 4 নাম্বার কারণ হচ্ছে দেখুন যে এই কলা আমি একে বেঁধে রাখিনি। যদি মশারি দিয়ে বেঁধে রাখেন বা কোনো চট বা কাপড় দিয়ে বেঁধে রাখতেন তাহলে
এর রং অপূর্ব হয়। এটা আমি কিন্তু বেঁধে রাখিনি, তা সত্ত্বেও দেখুন এই জি9 কলাতে কোনো স্পট পড়ে না, যার ফলে বাজারে যদি বিক্রি করেন, বিক্রি করার ক্ষেত্রেও যে দাগ আছে কলাতে বা অন্য কিছু প্রবলেম আছে সেটা কিন্তু পাবেন না। এরপরের আরেকটা প্রধান কারণ, কলা গাছ, যেটা কেরালার লাল কলা অনেকেই লাগিয়ে বলেন যে এই কলার গাছ লাগানোর ফলে এই কলা গাছে তো পোকা লাগেই, এর পাশাপাশি কলা গাছেও পোকা লেগে যায়। এই জি9 কলা কিন্তু অনেকটাই রোগ প্রতিরোধী ক্ষমতা এর বেশি, চট করে এতে পোকা লাগেনি। তার ফলে আপনারা বাড়িতে বা বাণিজ্যিকভাবে মাটিতেও যদি চাষ করেন, অনায়াসে এই কলাটাকে চাষ করতে পারেন। আরও একটা এর বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা যেটা যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন বা বাড়িতেও চাষ করবেন তাদের ক্ষেত্রেও খুব দরকারি। কি না, এই কলারটা মোটামুটি পাকার মতো অবস্থা হলে আমি হারভেস্টিং করে নিলাম, কেটে নিলাম, নিয়ে যদি এতগুলা কলা একসাথে এবং খুব দ্রুত পেকে যায়, তাহলে কি হবে না, যারা বিক্রেতা তারা 2-4 দিন রেখে যে বিক্রি করবে সেটা করতে গেলে তাদের অসুবিধা হয়। কিন্তু জি9 কলা এইটা কিন্তু কাটার পর পাকতে 8-10 দিন সময় নেয়। তাহলে বুঝতে পারছেন যে এই কলাটার এতগুলা ক্রাইটেরিয়া আছে, যেটা আমরা বাড়িতে লাগাতে পারি, ছাদ বাগানে করতে পারি, বাণিজ্যিকভাবেও করতে পারি। এরপর আসা যাক যে এটা আমরা পরিচর্যা কিভাবে করব, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পরিচর্যা কি করব না, পরিচর্যা করার জন্য আমার এই ঝাড়টার দিকে লক্ষ্য রাখুন। প্রথমত, কলা গাছ যদি একসাথে অনেকগুলা করে ফেলেন, অর্থাৎ কলা গাছ লাগানোর পরেই দেখবেন তার সাইড দিয়ে অনেকগুলা গাছ বেরিয়ে যায়, এত গাছ কিন্তু রাখা যাবে না। আপনাদেরকে রাখতে হবে 2টা গাছ। দেখুন আমার এখানে একটা কাঁদি পড়েছে, আর একটা দেখি এই দিকে সাইডে, এই যে এখানে এই দিকে আরেকটা গাছ আছে। এই 2টা গাছ, এই গাছেও মোচা চলে আসছে উপরের দিকে, এই যে দেখুন মোচা চলে আসছে। অন্যান্য গাছের মোচা যেমন খাওয়া যায়, এই গাছের মোচা কিন্তু খাওয়া যায়নি। আমরা অনেকবারই চেষ্টা করেছিলাম, খাওয়ার উপযোগী নয়। কেউ কেউ বলছে এতে নুন হলুদ দিয়ে ভিজিয়ে টিজিয়ে রেখে জল ফেলে দিয়ে খাওয়া যায়, কিন্তু বাড়িতে করা যায়নি। যাই হোক, আপনারা যদি জানেন এর প্রসেস, প্লিজ কমেন্ট বক্সে তার প্রসেসটা একটু জানাবেন, তাহলে আমাদেরও উপকার হবে, অনেক দর্শকেরও উপকারে লাগবে। এবারে যেটা হচ্ছে, এই 2টা গাছ আমি রেখেছিলাম, আর কি না, যখনই অন্যান্য গাছ হতে থাকবে সেগুলাকে তুলে ফেলে দেবেন। এবার দেখুন আমার আরো নিচে এই একটা গাছ বড় হতে শুরু হয়েছে, আর চারা নেই, ওই নিচের চারা যেটা, ওটাকে আবার তুলে ফেলে দেব। এই কাজটা করবেন, তাহলে 2টা চারা আপনারা রাখতে পারেন এক একটা ঝাড়ে। একটা হয়ে যাওয়ার পরেই দেখবেন আরও একটা কলার কাঁদি পড়বে এবং আপনারা সেটার আনন্দ উপভোগ করতে পারবেন। এবারে এই কলা গাছটা কেটে দেওয়ার পর আমরা তো সমস্ত পাট কাজে লাগাচ্ছি, কিন্তু আরেকটা পরিশ্রমের কাজ আপনাদেরকে করতে হবে। যে এত ফল দিচ্ছে, অনায়াসেই দিচ্ছে, ঘরে বসে আরামে পেয়ে যাব, সেটা বললে হবে না, একটু কষ্টসাধ্য কাজ আপনাদেরকে করতে হবে। সেটা কি না, এই কলা গাছটা কেটে নেওয়ার পর যদি এর নিচের অংশটা আপনারা কাটলেন, এখান থেকে নিচের অংশটা যদি ফেলে রাখেন, তাহলে ওটা তো পচবে, পচলে ফাঙ্গাস হবে, পোকামাকড় হবে, সেই পোকা অন্যান্য গাছ যে পাশে আছে চারা গাছ তাকেও অ্যাটাক করবে। সেই জন্য কি করবেন না, যখনই এই গাছটার গোড়া থেকে কেটে নিলেন, নিয়ে এর যে পুরো কি বলবো সেটাকে গেঁড় বলবেন নাকি, তাহলে গেঁড় সমেত ওটাকে তুলে নিতে হবে। কোদাল শাবল এইসব দিয়ে পুরোটাকে তুলে নিন। তুলে নেওয়ার পর ওখানে আপনারা দেবেন কি, ফুরাডন। ফুরাডন 250 গ্রাম দোকান থেকে এনে ওই জায়গায় ভালো করে ছড়িয়ে দিলেন মাটিতে। ছড়িয়ে দিলে কি হবে না, ওর মধ্যে পোকামাকড় ফাঙ্গাস কিচ্ছু সেরকম আর লাগবে না এবং গাছ নিরোগ স্বাস্থ্যকর থাকবে। এই কাজটা করবেন।
আর কি করবেন, যদি আপনারা কাছাকাছি আপনাদের পুকুর থাকে তাহলে চৈত্র বৈশাখ মাসের দিকে এই কলা গাছের গোড়ায় 4-5 বালতি পাঁক দিয়ে দিবেন। এই পাঁক যদি আপনারা পেয়ে যান তাহলে কলার ফলন কিন্তু বাম্পার হবে। যদি তা না পেয়ে থাকেন তাহলে কি করবেন, তাহলে করবেন কি না, কলা গাছের মাটির চারপাশটাতে একটা রিংয়ের মতো তৈরি করবেন, যে ওর থেকে 2 ফুট ছেড়ে দিয়ে একটা বৃত্ত তৈরি করলেন, করে সেখানের মাটিটা তুললেন, তুলে ভাত যেটা আমরা খাই সেই ভাত, ওই 250 চালের মতো ভাত বা 500 চালের ভাতকে 2-3 দিন পচাবেন, পচিয়ে একটু চটকে নেবেন, ফ্যান সমেতই চটকে ওর চারপাশে দিয়ে দেবেন। ওই যে জায়গাটা করা হয়েছে, একটা রিং তৈরি করা হয়েছিল, সেই রিংয়ে মোটামুটি ওইটা দিয়ে ভাতটা মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন। কোন সময় করবেন, ওই যখন গাছে ফল থাকবে নি এবং একটু ড্রাই ওয়েদার, বিশেষত চৈত্র বৈশাখ মাসের দিকে যদি করেন, করলেই আপনারা বুঝতে পারবেন বা দেখবেন যে আপনাদের গাছের ফলন কেমন হয়েছে। তো দর্শক, এই ছিল আজকের প্রতিবেদনটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। আর প্রত্যেকেই চেষ্টা করুন একটা G9 কলা, যেটা অনেকেরই দেখবেন বাড়ির ছাদে কলা গাছ হচ্ছে। আপনাদেরই যদি মাটিতে না জায়গা থাকে, ছাদেও কিন্তু এর চারা সংগ্রহ করুন, করে লাগান। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেও ভালো থাকুন, পরিবেশকেও ভালো রাখুন এবং আগামী প্রজন্মকেও আমরা ভালো রাখার চেষ্টা বা শপথ নিয়ে এগোতে থাকি। ধন্যবাদ।